গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক কিছু মুভি আর সিরিজের বেস্ট বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ যে মুভি এক্সপ্লানেশন নিয়ে এসেছি সেটা আমার ছোটবেলায় দেখা প্রথম হরর মুভি, এবং তারপর প্রায় বেশ কয়েক সপ্তাহ ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে ভয় পেতাম। অনেক বছর পর মুভিটা আবারও দেখে এর গল্প তোমাদের শোনাতে এলাম, কারণ সত্যি এটা সেই সময় অনুযায়ী দারুণ একটা মুভি ছিল এবং এখনও আছে। আজকের মুভির নাম মিরর্স। এটা 2008-এ রিলিজ করে। এর IMDb রেটিং 6.1 আউট অফ 10 এবং রটন টমেটোজে 15% ফ্রেশ। এর একটা সিকুয়েলও আছে যেটা 2010-এ রিলিজ করেছে মিরর্স 2 নামে, তবে সেটা পরে কখনো এক্সপ্লেন করব। আজ কমেন্ট সেকশনে তোমরা তোমাদের দেখা প্রথম হরর মুভির নাম লিখো, কারণ আমি দেখতে চাই এর মধ্যে কটা আমি দেখেছি। তবে আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক সিনেমার গল্প। সিনেমা শুরু হয় কোনো এক রাতে একজন সিকিউরিটি গার্ড গ্যারি লুইসকে দেখিয়ে, যে কোনো কিছুর থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে মেট্রো স্টেশনের লকার রুমের তালা ভেঙে ঢুকে পড়ে। ও ওখানকার জানলা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু জানলার সামনেই দেওয়াল ছিল। এরপর ওই রুমের সবকটা লকারের দরজা খুলে যায় এবং প্রত্যেকটা লকারের আয়না গ্যারির ছবি প্রতিফলন করে। এমন সময় সামনের বড় আয়নায় ফাটল ধরে আর গ্যারি বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি মোটেও এখান থেকে পালাতে চাইনি। কিন্তু আয়নার কাঁচ ভেঙে একটা টুকরো নিচে পড়ে যায় এবং যখনই গ্যারি ওটা তুলতে নিচে নামে, আমরা আয়নায় গ্যারির প্রতিফলনকে দেখি, যে ক্রিপি এক্সপ্রেশন দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। পরের মুহূর্তে গ্যারির এই প্রতিফলন কাঁচের টুকরোটা নিজের গলায় ঢুকিয়ে গলা চিরে ফেলে এবং গ্যারিরও গলা মারাত্মকভাবে চিরে যায়, যার ফলে ও মারা যায়। এখান থেকে শুরু হয় আসল মুভি, যার মুখ্য চরিত্র বেন কারসনকে আমরা দেখতে পাই। বেন NYPD-তে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু কোনোভাবে সে তার কলিগ পুলিশ অফিসারকে শ্যুট করে ফেলেছিল। তাই এখন বেন সাসপেন্ডেড ছিল এবং ওর আর ওর ওয়াইফ এমিও সেপারেট থাকছিল। এমি একজন ডক্টর এবং ওদের ছেলে মাইকেল আর মেয়ে ডেজি এমির সঙ্গেই থাকতো। বেন ওর বোন অ্যাঞ্জেলার অ্যাপার্টমেন্টেই থাকতো এবং ও মেফ্লাওয়ার বলে একটা শপিং মলের সিকিউরিটি গার্ডের কাজ পায়। এই মেফ্লাওয়ার শপিং মলটা বিশাল লাক্সারি একটা মল ছিল, যেটা 5 বছর আগে আগুন লাগায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং বেন শপিং মলে ঢুকে একটু অবাক হয়ে যায়, কারণ পুরো শপিং মল পুড়ে গেলেও ওখানে লাগানো শত শত আয়নাগুলো একদম অক্ষত ছিল। এমনকি এই আয়নাগুলোতে একটা দাগও ছিল না। এগুলোকে পাহারা দেওয়ার জন্যই এই ডিসপিউটেড প্রপার্টিতে এখানকার ওনাররা একজন সিকিউরিটি গার্ড রাখে। এই দিন বেনের ছেলে মাইকেলের বার্থডে ছিল এবং বেন মাইকেলের সঙ্গে দেখা করতে এলে আমরা জানতে পারি ও একজন অ্যালকোহলিক ছিল এবং সম্ভবত নেশার ঘোরেই ও ওর কলিগকে গুলি মেরে দিয়েছিল। তাই এমি বেনের থেকে আলাদা থাকতো, যাতে নেশার ঘোরে ও বাচ্চাদের কোনো ক্ষতি না করে। বেন সিকিউরিটি গার্ড হিসাবে জয়েন করার প্রথম রাতেই লক্ষ্য করে শপিং মলের মাঝখানে একটা বড় কাঁচে হাতের ছাপ আছে, যেটা ও মুছতে গিয়েও মুছতে পারে না, কারণ ছাপটা ভেতর দিক থেকে বাইরের দিকে পড়েছিল। দেখতে দেখতে পুরো আয়নায় হাতের ছাপ ভরে যায় এবং ঠিক ওর পেছনে একটা দরজা খুলে যায়। বেন দরজা দিয়ে নিচে নেমে বেসমেন্টের দিকে যায়, যেটা আসলে পাইপলাইন এবং মেনটেনেন্সের জন্য ছিল।
সিন এখানেই কাট হয়ে পরের দিন সকালে বেনকে বাথরুমে দেখায় এবং এরপরেই বেন আয়নায় ওর একটা ডিস্টর্টেড ফেস দেখে ভয় পেয়ে যায়। কিন্তু বেন সেটাকে নিজের মেডিসিনের একটা সাইড এফেক্ট বলে ভেবে নেয়। এই রাতে মেফ্লাওয়ারে পৌঁছে বেন আরও অনেক বেশি অলৌকিক জিনিস উপলব্ধি করে। যখন ও আয়নার কাছে হাতের ছাপের উপর হাত রাখলে আয়না ফেটে যায় এবং ওর হাত কেটে যায়। এরপর ও আয়নার কাছে কিছু মানুষকে পুড়ে মরে যেতে দেখে, আর তারপর বেনের প্রতিফলনেও আগুন লেগে যায়, আর বেন সেই পুড়ে যাওয়ার যন্ত্রণায় ছটকাতে থাকে। বেনের ডিটেকটিভ মাথা এবার এই রহস্য উদ্ঘাটনের জন্য পাগল হয়ে যায় এবং ও কাছেই মেফ্লাওয়ারের আগে সিকিউরিটি গার্ড গ্যারি লুইসের ওয়ালেটটা খুঁজে পায়। বেন গ্যারির ওয়ালেট থেকে একটা চিরকুটে এসেকার নামটা লেখা দেখে, আর তারপরেই মলের উপরের দিকের ফ্লোর থেকে একজন মহিলা আর্তনাদ ওর কানে আসে। বেন ছুটে উপরের ঘরে গিয়ে ঘরগুলো খুঁজতে থাকে এবং শেষে একটা আয়নার কাছে একজন মহিলাকে পুড়ে মারা যেতে দেখে, কিন্তু আসলে ওখানে কিছুই ছিল না। এদিকে বেনের ছেলে মাইকেলও একই বীভৎস চেহারা ওর ঘরের আয়নায় দেখে এবং চিৎকার করে জেগে ওঠে, যেটাকে এমি নাইটমেয়ার বলে ভেবে নেয়। বেন ওর বোন অ্যাঞ্জেলাকে সব কথা বলে, কিন্তু এবার বেনের যে কোনো আয়না দেখলেই একটা প্যানিক হতে শুরু করে। এরপর আমরা বেনের কাছে একটা পার্সেল আসতে দেখি গ্যারি লুইসের তরফ থেকে, যেটাতে মেফ্লাওয়ারের আগুন লাগা এবং ৪৫ জনের উপর মানুষের মৃত্যুর নিউজের পেপার কাটিং ছিল। ব্যাপারটা বেনকে অবাক করে দেয়, কারণ গ্যারির সঙ্গে বেনের কোনো যোগাযোগই কোনোদিনই হয়নি। ও পরে মেফ্লাওয়ারে গিয়ে জানতে পারে ২ দিন আগেই গ্যারি মেট্রো স্টেশনে মারা গেছে এবং ওর বডি এমি যে হসপিটালে কাজ করে সেখানেই আছে। বেন জানতে চায় গ্যারি কিভাবে মারা গেছে, তখন ডক্টর জানায় ও একটা কাঁচের টুকরো দিয়ে নিজের গলা কেটে নিয়েছিল। মর্গের রিফ্লেকশনে বেন গ্যারিকে ওর দিকে তাকাতে দেখতে পায় এবং ও অ্যামের থেকে গ্যারির ফাইলটা নিয়ে বাড়ি যায়। গ্যারির ছবিগুলো ঘেটে বেন দেখতে পায় গ্যারির হাতের কাঁচের টুকরোটা সম্পূর্ণ পরিষ্কার, কিন্তু আয়নায় ওটার প্রতিফলনে কাঁচের টুকরোর মধ্যে রক্ত লেগে আছে। বেন এমিকেও ওর অবস্থা বোঝানোর চেষ্টা করে, কিন্তু এমি বোঝে না। এমি এই সব কিছুর জন্য বেনের অ্যালকোহলিজমকে দায়ী করে এবং ও যে মেডিসিন নিচ্ছে তার জন্য এইসব হ্যালুসিনেট করছে বলে। এরপর আমরা অ্যাঞ্জেলাকে স্নান করতে দেখি এবং আয়নায় ওর প্রতিবিম্ব ওর থেকে আলাদা হয়ে যায়। আর এটা এই মুভির সব থেকে সাংঘাতিক সিন, যখন অ্যাঞ্জেলার প্রতিবিম্ব নিজের দুটো হাত দিয়ে নিজেরই মুখে ঢুকিয়ে সেটাকে দুভাগ করে ফেলে এবং বাথটবে থাকা অ্যাঞ্জেলাও ঠিক এইভাবেই মারা যায়। পুলিশ এখানে বেনের আগেই পৌঁছে যায়, কারণ এই রক্তওয়ালা জল গড়িয়ে নিচের অ্যাপার্টমেন্টেও পড়ছিল। বেন ফিরে এসে অ্যাঞ্জেলার অবস্থা দেখে বুঝে যায় ওর সাথে যেগুলো হচ্ছে সেটা শুধু ওকেই নয়, আগে ওর ফ্যামিলিকে এফেক্ট করছে। ও বুঝতে পারে না ও কি করবে এবং কিভাবে নিজের পরিবারকে রক্ষা করবে। ও সেই রাতে মেফ্লাওয়ারে ফিরে আয়নার কাঁচগুলোকে ভাঙতে চেষ্টা করে, কিন্তু সেটা অসম্ভব। ও গুলি মেরে কাঁচে ফুটো করে দিলেও সেটা যেন হিল হয়ে যায়। বেন বারবার জিজ্ঞেস করে ওর কাছ থেকে এই আয়নাগুলো কি চায়। তখনই কাঁচে ফাটল ধরে এবং এসেকার নামটা লেখা ওঠে। বেন নিজের পুলিশ ডিপার্টমেন্টে ফোন করে মেফ্লাওয়ারে গ্যারির ও আগের একজন সিকিউরিটি গার্ড টেরেন্স বেরির খোঁজ করে, যে তার ওয়াইফ এবং ৩ জন বাচ্চার মৃত্যুর দোষী হিসাবে জেলে এসেছিল, কিন্তু সেখানেও জানা যায় বেরিও শেষে সুইসাইড করে নিয়েছে। তবে বেরি যে জেলে শেষে ছিল, বেন সেই ঠিকানাতেই যায়। সেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে বেরির রেকর্ডেড ভিডিও দেখে বেন জানতে পারে ওই আয়না এসেকারকে খুঁজে নিয়ে আসতে বলছে, নইলে বেরির মতোই বেনের পরিবারও একে একে শেষ হয়ে যাবে। বেন এবার নিজের বাড়ি গিয়ে সমস্ত আয়না খুলে ফেলে আর বাকি কাঁচেও রং করে দেয়, যাতে কোথাও ওর নিজের প্রতিবিম্ব না দেখতে পায়। বেনের ব্যবহার দেখে এমি সত্যি খুব ভয় পেয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়, কিন্তু বেন চেষ্টা করেও এমিকে আসল সত্যিটা বোঝাতে পারে না। ও
ও সোজা ওখান থেকে মে ফ্লাওয়ারের দিকে বেরোয় এবং 1 সেকেন্ডের জন্য গাড়ির কাঁচে অ্যাঞ্জেলার ওই মৃতদেহটা দেখতে পায়, যার ফলে ও অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে। বেন মে ফ্লাওয়ারের বেসমেন্টে যায় এবং ওয়াটার লিকেজ লক্ষ্য করে এগিয়ে একটা সাইনবোর্ড দেখে যেখানে সেন্ট ম্যাথিউস হসপিটাল সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট বলে লেখা ছিল। ও ওখানেই একটা ভাঙা দেওয়াল থেকে জল লিক করতে দেখে এবং একটু টাইল সরালেই ইটগুলো খুলে বেরিয়ে আসে। বেন ভেতরে ঢুকে একটা কাঁচের ঘর দেখে, যার ঠিক মাঝখানেই একটা টর্চার চেয়ার রাখা ছিল, যেরকমটা ইলেকট্রিক শক দেওয়ার জন্য হয়। এখানকার কাঁচেও বেন হ্যালুসিনেট করে যে বেন নিজেকে গুলি মেরে দিচ্ছে। তখনও বুঝতে পারে ওর কাছে সময় খুবই কম। বেন আবার পুলিশ ডিপার্টমেন্টে ফোন করে ওর কোনো বন্ধুকে 50 বছর আগে বন্ধ হয়ে যাওয়া সেন্ট ম্যাথিউস হসপিটালের কোনো পেশেন্ট বা ডক্টর যার নাম এসেকার তাকে খুঁজে বার করতে বলে। বেনের পুলিশ বন্ধু ল্যারি সন্ধেবেলা একজন পেশেন্ট যার নাম অ্যানা এসেকার তার ফাইল বেনকে দেয়। অ্যানা এসেকার সেন্ট ম্যাথিউজে সাইকিয়াট্রিক ওয়ার্ডের ডক্টর কেনের আন্ডারে একজন পেশেন্ট ছিল যে 12 বছর বয়সেই মারা যায়। কিন্তু সেটা অনেক আগের ঘটনা, মানে 1952 6 অক্টোবরের। তবে সেই রাতে শুধু অ্যানা মারা যায়নি, সেই সাইকিয়াট্রিক ওয়ার্ডের সমস্ত পেশেন্ট সেই রাতে নিজেদের রুম থেকে বেরিয়ে পড়েছিল এবং মেন হলে এসে একে অপরকে মেরে ফেলেছিল। আর তারপরেই এই হসপিটাল বন্ধ হয়ে যায় এবং ডক্টর কেনকেও অ্যারেস্ট করা হয়। কিন্তু ডক্টর কেন কোর্ট কেস হিয়ারিংয়ের প্রথম দিনেই সুইসাইড করে নেয় জেলের কোনো আয়নার কাঁচের টুকরো দিয়ে নিজের হাত কেটে। বেন অ্যানা এসেকারের মেডিকেল ফাইল ঘাঁটে, কিন্তু একটা ছবিতেও ওর মুখ বোঝা যাচ্ছিল না। ওর ডায়াগনোসিসে লেখা ছিল অ্যানা সিজোফ্রেনিক, ডিলিউশনাল এবং ভায়োলেন্টও ছিল। বেন এখানে অ্যানাকে 4 অক্টোবরে হসপিটাল থেকে ডিসচার্জ করার একটা কাগজ পায় এবং ওর পুরনো একটা ছবিও পায় যেখানে ওর ঠিকানা লেখা ছিল পেনসিলভেনিয়া। তার মানে হসপিটাল ম্যাসাকারের 2 দিন আগেই অ্যানা ছাড়া পেয়ে গিয়েছিল। এদিকে এমিরও সময় হয়ে এসেছিল ওর বর বেনকে বিশ্বাস করার, কারণ এমি মাইকেলকে একা একা আয়নার সামনে বসে কথা বলতে দেখে এবং ওকে উঠে স্কুলে যেতে বলে। কিন্তু মাইকেল ওখান থেকে উঠে গেলেও ওর প্রতিবিম্ব তখনও আয়নায় বসে এমিকে দেখছিল। এমি বেনকে সঙ্গে সঙ্গে ফোন করে ডেকে নেয় এবং সমস্ত আয়নার কাঁচ আবারও ঢেকে দেয়। এমি বেনকে এবার পুরোপুরি বিশ্বাস করে এবং বেন এখান থেকে এসেকারকে খুঁজতে বেরোয়। শুধু এমিকে এইটুকু নজর দিতে বলে যেন কোনো জিনিস যেটায় প্রতিবিম্ব দেখা যায় সেটা ওদের আশেপাশে না থাকে। নেক্সট সিনে বেন পেনসিলভেনিয়া পৌঁছে কোনো মতে এসেকারদের বাড়ি খুঁজে বের করে। এখানে অ্যানার ভাই রবার্টের সঙ্গে বেনের দেখা হয়। রবার্টের মতে অ্যানার উপর কোনো ডেমনিক পজেশন ছিল, কারণ ওর বিহেভিয়ার অত্যন্ত ভায়োলেন্ট ছিল, যেটা 12 বছরের মেয়ের জন্য অস্বাভাবিক। কিন্তু ডক্টর কেন নিউ ইয়র্ক থেকে ওর কেস স্টাডি করতে আসে এবং অ্যানাকে নিয়ে যায়, কিন্তু অ্যানা পরে মারা যায়। বেন রবার্টকে হসপিটালের ডকুমেন্ট দেখিয়ে সত্যি কথা বলতে বলে। তখন রবার্ট জানায় অ্যানা যখন এখানে ছিল তখন ওদের বাড়ির আয়নায় অদ্ভুত কিছু কাণ্ড ঘটছিল, তাই ওকে সেন্ট অগাস্টিন মনেস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে কোনো আয়না নেই। বেন মনেস্ট্রিতে পৌঁছে অ্যানা এসেকারকে খুঁজে বের করে যে এই মনেস্ট্রির একজন সিস্টার ছিল। বেন অ্যানাকে জিজ্ঞেস করে কেন মে ফ্লাওয়ারের আয়নাগুলো অ্যানাকে চাইছে, কেনই বা ওই শক্তি বেনের পরিবারকে মেরে ফেলতে চাইছে। অ্যানা বেনকে জানায় অ্যানার ছোটবেলায় কোনো সিজোফ্রেনিয়া ছিল না, ওর শরীরে ছিল কোনো অদ্ভুত শক্তির বাস, যেটা ডক্টর কেন বুঝতে পারেনি এবং দীর্ঘদিন অ্যানাকে ওই কাঁচের চেম্বারে রেখে ওকে সেই অশুভ শক্তিকে ওর ভেতরে দেখতে বাধ্য করেছে।
একসময় এই অশুভ শক্তি অ্যানাকে ছেড়ে আয়নায় ওর প্রতিবিম্বকে পজেস করে এবং তারপর থেকেই ওই হসপিটাল, যেটা পরে মেফ্লাওয়ার শপিং মলে পরিণত হয়, তাতেও মার্ডার, আগুন লাগা ইত্যাদি দুর্ঘটনা ঘটতেই থাকে। এই আয়নার মধ্যে সে সমস্ত ভিকটিমদের আত্মাও বন্দী আছে যারা এখন অ্যানাকে চায়, কারণ অ্যানার মধ্যে থেকেই এই অশুভ শক্তি বেরিয়ে আয়নায় গেছে এবং ওদের জীবনকে শেষ করেছে। অ্যানা বেনের সাথে তাই মেফ্লাওয়ার যেতে চায় না, কারণ ওর ভয় ছিল যে সেই ডিমন আবার অ্যানাকে পজেস করবে এবং মিরর ওয়ার্ল্ড থেকে বেরিয়ে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসবে। বেন অ্যানার কাছে ওর পরিবারের প্রাণ ভিক্ষে চায় এবং অ্যানাকে বারবার ওর সাথে যেতে বলে। এদিকে বেনের বাড়িতে আমরা মাইকেলের প্রতিবিম্ব মিরর থেকে বাইরে বেরিয়ে এসেছে দেখতে পাই এবং পুরো ঘরে জল জমিয়ে দিয়েছে যাতে ওরা সব সময় নিজের রিফ্লেকশন দেখতে পায়। এমি উঠে কলগুলো বন্ধ করতে গেলে বাথটাবে মাইকেলের রিফ্লেকশন ওকে ডুবিয়ে মারার চেষ্টা করে। তখনই ওর মেয়ে ডেজি ওর মা এমিকে মাইকেলের ঘরের আয়নায় দেখতে পায়, যার হাতে একটা কাঁচি ছিল। এমির রিফ্লেকশন ডেজির গলা কাটতে শুরু করে। তখনই আসল এমি বাথটাবের প্লাগ খুলে নিজেকে কোনো মতে বাঁচিয়ে ডেজিকেও বাঁচিয়ে নেয়। এমি এরপর মাইকেলকেও খোঁজে, কিন্তু মাইকেল ঘরের সমস্ত কাঁচের উপরের পেন্টগুলো উঠিয়ে ফেলতে ব্যস্ত ছিল। এদিকে জলের মধ্যে মাইকেলের প্রতিবিম্ব এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে ও এমিকে ছুরি দিয়ে গালে স্ক্র্যাচ করে পালায়, আর শেষ অবধি মাইকেলকেও জলের রিফ্লেকশনের মাধ্যমে মিরর ওয়ার্ল্ডে টেনে নেয়। এদিকে বেন শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পিস্টল দেখিয়ে অ্যানা এসেকারকে মেফ্লাওয়ারে নিয়ে আসে, আর তখনই আমরা আয়নায় বন্দি আত্মাগুলোকে নড়তে চড়তে দেখি। অ্যানা বেনকে বলে ওকে সেই মিরর চেম্বারে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে স্ট্র্যাপ বেঁধে দিতে, যেখানে ডক্টর কেন ওর চিকিৎসা করত, এবং বেন তাই করে। অ্যানা বেনকে চলে যেতে বলে, কিন্তু বেন ওই ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকে। এরপরই আমরা দেখতে পাই মিরর থেকে প্রত্যেকটা আত্মা এবং ডিমন অ্যানার শরীরে এসে প্রবেশ করে যায়, এবং তারপরই পুরো মেফ্লাওয়ার এবং সেন্ট ম্যাথিউজের সবকটা কাঁচ ফেটে চৌচির হয়ে যায়। এই মুহূর্তে বেনের ছেলে মাইকেলও মিরর ওয়ার্ল্ড থেকে বাইরে বেরিয়ে আসে এবং এমি সিপিআর দিয়ে ওকে বাঁচিয়ে নেয়। এদিকে বেন অ্যানাকে খুঁজতে মিরর চেম্বারে ঢোকে, কিন্তু অ্যানা সেখানে ছিল না, কারণ অ্যানা পরিণত হয়েছিল একটা ডিমনে। এরপরে অ্যানার সিনগুলো সত্যি ক্রিপি ছিল, যখন অ্যানা এই দেওয়াল থেকে ওই দেওয়ালে দৌড়ে বেড়ায়। বেন অ্যানাকে অনেকবার শ্যুট করার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষেও অ্যানাকে একটা ভেঙে যাওয়া পাইপের চোখা মুখের মধ্যে গুজে দেয় এবং পাইপ থেকে বেরোনো ফ্লেমেবল গ্যাসে শ্যুট করে আগুন জ্বালিয়ে দেয়। এতে মেফ্লাওয়ারের বেসমেন্টে ব্লাস্ট হয় এবং বেন বেঁচে বেরোনোর আগেই পুরো মেফ্লাওয়ারের বেসমেন্ট ধসে পড়ে। শেষ সিনে মানে নেক্সট ডে সকালে আমরা বেনকে ওই স্তূপের মধ্যে দিয়ে ইনজিওর্ড অবস্থায় বেঁচে বেরোতে দেখি, এবং তখন বাইরে পুলিশ এসেছিল, যারা বেনকে দেখেও দেখতে পায় না। বেন খেয়াল করে ও ইংলিশের ফন্টগুলো উল্টোভাবে দেখছিল, ঠিক মিরর ইমেজে যেমন দেখে, এবং বিশ্বাস না হলেও বুঝতে পারে ও মারা গেছে এবং মিরর ওয়ার্ল্ডে আটকে পড়েছে। আর ব্যাস, এইভাবেই শেষ হয় মিরর্স মুভির গল্প। এবার তোমরা বলো কেমন লাগলো তোমাদের এই মুভিটা। এটা আমার একটা পার্সোনাল ফেভারিট মুভি। আজ তবে এটুকুই, এখনো অনেক মুভির গল্প বাকি। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো এবং আমার সাথে দেখতে থেকো ইউনিক মুভির এক্সপ্লানেশনগুলো। আজ তবে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।